অনেক বছর আগের কথা। ছোট্ট একটা গ্রামে কোমল নামের একটা মেয়ে ছিল। কোমল অনেক চঞ্চল আর দুষ্ট ছিল। সে বাইরের খাবার খেতে অনেক পছন্দ করত। সে সারাক্ষণ খাবারই খেতে থাকতো। একদিন, মা, তাড়াতাড়ি আমার জন্য লাঞ্চ রেডি করে দাও। আর হ্যাঁ, আজকে কিন্তু একেবারে 8টা রুটি দিবে, একটাও যেন কম না হয়। হ্যাঁ হ্যাঁ বাবা, দিয়ে দিব রুটি। তুই কি খাওয়া ছাড়া আর কিছু করতে পারিস? সারাক্ষণ খালি খেতেই থাকিস। আজকের পর থেকে তুই বাইরের আর একটা খাবারও খাবি না, বলে দিলাম। এত বেশি বাইরের খাবার খেলে একদিন তোর পেট খারাপ করবে, দেখে নিস। মা, তুমি সারাদিন আমার খাওয়ার পেছনে পড়ে থাকো কেন বলো তো? আমার পেট খারাপ হবে না, বুঝলে? আমি স্কুলে যাচ্ছি, বাই। আরে যাস, তার আগে লাঞ্চটা তো নিয়ে যা। বাপ রে, ভালো সময় মনে করেছো। তা না হলে আজকে তো আমি ক্ষুধায় মরেই যেতাম। ভালোই করেছো তুমি আমাকে মনে করিয়ে। এখন আমি যাচ্ছি, টাটা। এই মেয়েও না, খেয়ে খেয়ে নিজের শরীরটার 12টা বাজিয়ে দিয়েছে, তবুও একটু খাওয়া কমাতে পারছে না। তখন সেখানকার অন্যান্য স্টুডেন্টরা তাকে দেখে বলে, দেখ দেখ, আজকেও কোমল ওর টিফিনে করে ভরি ভরি খাবার নিয়ে এসেছে। হ্যাঁ, আর ওই খাবার খেয়েই দিন দিন মোটা হাতি হয়ে যাচ্ছে, হা 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 হা। কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হয়ে যায় আর ক্লাসের শিক্ষিকা ক্লাসে আসে। ক্লাসে শিক্ষিকা পড়ানো শুরু করে, কিন্তু কমল তখন পড়ায় মনোযোগ না দিয়ে খাবারের কথা চিন্তা করতে থাকে। আরে, আজকে তো আমি মাত্র 8টা রুটি নিয়ে এসেছি। এই 8টা রুটি দিয়ে আমার কি হবে? এক কাজ করি, এই 8টা রুটি খাওয়ার পর আমার কাছে যেই কয়টা টাকা আছে ওইগুলো দিয়ে আমি কয়টা বার্গার আর পিৎজা কিনে খাবো। কমল, তুমি পড়ালেখা বাদ দিয়ে কোন ভাবনায় ডুবে আছো শুনি? ইয়ে, মানে মানে আমি তো আপনার কথাই শুনছিলাম ম্যাম। আমি তো মনোযোগ দিয়ে আপনার পড়াগুলোই শুনছিলাম। আচ্ছা, তাহলে বলো তো একটু আগে আমি কি পড়িয়েছি? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। কমল কিছুই বলতে পারে না। তাকে এমন থতবত খেতে দেখে ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা হাসাহাসি শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই টিফিন টাইম শুরু হয়ে যায়। সবাই যার যার খাবার খেতে থাকে। কমলও তার খাবার খেয়ে নেয়। আরে, আমার খাবারগুলো তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো আমার ক্ষুধা মিটেনি। যাই, বাইরে গিয়ে কয়টা বার্গার কিনে খাই। তারপর কমল বাইরে যায় আর একসাথে অনেকগুলো বার্গার কিনে খায়। সে অতিরিক্ত মাত্রায় বার্গার খাওয়ার কারণে তৎক্ষণাৎ তার পেট খারাপ হয়ে যায়। পেট ব্যথায় সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। উফ, আমার তো মনে হয় আমি একটু বেশি খাবার খেয়ে নিয়েছি। আমার পেটটা ফেটে যাচ্ছে, উফ। কমল কোনোভাবে ক্লাসে গিয়ে পৌঁছায়। এমন সময় সেখানে অন্য আরেকটি টিচার আসে আর পড়ানো শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কোমলের পেটে ব্যথা প্রচণ্ড বেড়ে যায়। কোমল সেই ব্যথা সহ্য করতে পারছিল না। সে কোনো রকমে ম্যাডামের কাছে যায় আর ওয়াশরুমে যাওয়ার জন্য পারমিশন চায়। ম্যাম, আমি কি একটু ওয়াশরুমে যেতে পারি? খুব আর্জেন্ট। ঠিক আছে, যাও। এরপর কমল ক্লাসের বাইরে যায়। ক্লাসের বাইরে যাওয়া মাত্র সে বমি করতে শুরু করে। সেই সাথে তার প্রচুর পরিমাণে পটি পায়। সে বাথরুমেও পৌঁছাতে পারে না, ক্লাসের বাইরেই পটি করে দেয়। পুরো স্কুল গ্রাউন্ডে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর কোমল অনেক কষ্টে বাথরুমে যায় আর সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে ক্লাসে গিয়ে বসে। কি বাজে গন্ধ! টিনা, তুইও কি এই গন্ধটা পাচ্ছিস? হ্যাঁ ভাই, আমিও খুব বাজে একটা গন্ধ পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই পুরো ক্লাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এমন সময় বাইরে থেকে স্কুলের হেডমাস্টার ক্লাসে ঢুকে। স্কুল গ্রাউন্ডে কেউ একজন পটি করে দিয়েছে, যার কারণে পুরো স্কুল গ্রাউন্ড নষ্ট হয়ে আছে। তোমাদের ক্লাসের কেউ যদি পটি করে থাকো তাহলে আমাকে জানাও, কারণ এই ক্লাস থেকেই সবচেয়ে বেশি দুর্গন্ধ আসছে।
ক্লাসের কেউ কিছুই বলে না। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, যদি কেউ করে থাকো এক্ষুনি বলে দাও, আমি কিচ্ছু বলবো না। আর যদি আমি খুঁজে বের করি তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। সবাই কমলের দিকে তাকায়। কমল মাথা নিচু করে প্রিন্সিপাল ম্যামের কাছে যায় আর বলে, ম্যাম, আমিই পটি করেছি। আজকে আমি আমার লাঞ্চে বাইরে এত বেশি খাবার খেয়ে ফেলেছি, যার কারণে আমার পেট খারাপ হয়ে গিয়েছিল। আর আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি বাথরুম অবধি হেঁটে যেতে পারছিলাম না। আমাকে মাফ করে দিন ম্যাম, আমি ইচ্ছে করে এইসব করিনি। আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু তোমারও আমাকে একটা প্রমিস করতে হবে। আজকের পর থেকে তুমি আর কখনোই বাইরের খাবার খাবে না। সেই সাথে বাড়িতে যেই খাবারগুলো দেওয়া হবে সেগুলো লিমিটে রেখে খাবে। নিজের যত্ন নেবে আর নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হবে। ঠিক আছে ম্যাম, আমি ওয়াদা করছি আজকের পর থেকে আমি আর কখনোই বাইরের খাবার খাবো না। নিজের স্বাস্থ্যের যত্ন নিব আর খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করব। বন্ধুরা, তোমাদের স্কুলেও কি এমন স্টুডেন্ট আছে যে কিনা প্যান্টে পটি করে? তাহলে তার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সীমা অনেক সুন্দর একটা লেহেঙ্গা পরে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। সে নিজেকে দেখে নিজেই হতবাক হয়ে যাচ্ছিল। আরে বাহ, এটা তো সত্যিই জাদুর লেহেঙ্গা। এটা পরার সাথে সাথে আমার চেহারা একদম দুধের মতো সাদা হয়ে গিয়েছে। এই লেহেঙ্গাটা পরে আমাকে কত সুন্দর দেখাচ্ছে। কুয়ার পরি একদম ঠিক কথা বলেছিল, আমি দেখতে একেবারে পরীদের মতো। থ্যাংক ইউ সো মাচ কুয়ার পরি। এখন আমি এই গোলাপি কালার লিপস্টিকটা আমার ঠোঁটে লাগাবো। এটা লাগানোর পরে আমাকে হয়তো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এমনিতেও মা আর আপু তো সন্ধ্যাবেলার আগে বাড়ি ফিরবে না। আজকে তো এই ঘরে আমারই রাজত্ব। লা 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 লা। এইসব বলে সীমা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছিল। এমন সময় সেখানে তার সৎ বোন ইতি চলে আসে। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার ঘরে কি করছিস? হ্যাঁ, আর এ কি, আজকে তোকে দেখতে এত বেশি সুন্দর লাগছে কেন? তুই কার লেহেঙ্গা পরে আছিস? এটা তো আমার লেহেঙ্গা না, আর এটা মায়েরও লেহেঙ্গা না। তার মানে নিশ্চয়ই তুই ঘর থেকে টাকা চুরি করে এই লেহেঙ্গা কিনে এনেছিস, তাই না? দাঁড়া, এক্ষুনি মাকে ডেকে আনছি। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। না না আপু, মাকে ডেকো না, একটুখানি অপেক্ষা করো। আমি এক্ষুনি তোমাকে সবকিছু খুলে বলছি। মাকে এই ব্যাপারে কোনো কিছু বলো না প্লিজ। একদম না, চোর কোথাকার। তোকে ফ্রিতে খাওয়াচ্ছি, থাকতে দিয়েছি, আর এখন তুই আমাদের ঘর থেকে টাকা চুরি করা শুরু করেছিস না? আর এত সেজেগুজে কার সাথে দেখা করতে যাচ্ছিস বল? দাঁড়া, এক্ষুনি মাকে ডাকছি, মা তোকে উচিত শিক্ষা দেবে। মা, ও মা, কোথায় তুমি? দেখো তোমার গুণধর মেয়ে কি করছে। কি হয়েছে? তোরা দুইজন এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর এখন আবার কি করলো এই মেয়ে? না মা, আমি তো কিছুই করিনি। এই দেখো, আমি তোমার জন্য নিজের হাতে এই শাড়িটা ডিজাইন করেছি। দেখে বলো তো কেমন হয়েছে? একেবারে তোমার দোকানের শাড়ির মতো হয়েছে না? কি শাড়ি? হ্যাঁ মা, তোমার একটা পুরনো শাড়ি ছিল না, আর ওই শাড়িতে আমি কিছু নতুন পাতি বসিয়ে এই সুন্দর ডিজাইনার শাড়িটা বানিয়েছি। বলো না এই শাড়িটা কেমন হয়েছে? কি রে ইতি, তুই এটার জন্য চিৎকার চেঁচামেচি করছিলি? না মা, একদম না, ও মিথ্যা কথা বলছে। ও একটু আগে অনেক সুন্দর একটা লেহেঙ্গা পরে এখানে দাঁড়িয়েছিল। চোখের পলকেই ওর লেহেঙ্গা কোথায় চলে গেল? আর তুমি জানো না, ও যেই লেহেঙ্গাটা পরেছিল সেটা অনেক সুন্দর ছিল, আর ও আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গোলাপি কালার লিপস্টিক লাগাচ্ছিল। কি সীমা, ইতি এগুলো কি বলছে? তা তো জানি না মা,
আর আপু কোন বিষয়ে কথা বলছে আমি কিছুই বুঝতে পারছি না। এখন তুমিই বলো, চোখের পলকে কি লেহেঙ্গা বদলানো সম্ভব? আর আমি যদি ঠোঁটে লিপস্টিক লাগাতাম তাহলে আমার ঠোঁটে লিপস্টিক লেগে থাকার কথা ছিল না, কিন্তু আমার ঠোঁটে তো কিছুই নেই। মিথ্যুক শয়তান, আমি তোকে ছাড়বো না। এমন সময় হঠাৎ করেই ইতির মাথায় কেউ একজন থাপ্পড় মারে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। কে মারলো? কে আছে এখানে? নিশ্চয়ই তুই মেরেছিস, তাই না? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। আরে আপু, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাকে কিভাবে থাপ্পড় মারবো বলো? ইতি, তুই এরকম পাগলের মতো করছিস কেন? কি হয়েছে? কোনো সমস্যা? সীমা তো চুপচাপ আমার সামনেই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তোর শরীর খারাপ লাগছে। যা, তুই ঘরে যা, বিশ্রাম নে। আর সীমা, কালকে থেকে তুই আমার সাথে দোকানে যাবি। তোর হাতের কাজ এত সুন্দর তা তো আমি জানতাম না। তুই আমাদের হয়ে কাস্টমারের জন্য নতুন নতুন ডিজাইনের লেহেঙ্গা, 3 পিস আর শাড়ি সেলাই করবি, বুঝলি? কিন্তু মা, আমি যদি দোকানে যাই তাহলে ঘরের কাজগুলো কে করবে? এখন থেকে ঘরের কাজগুলো ইতি করবে, আর তুই আমার সাথে দোকানে বসবি। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। এই কথা বলে সীমা খুশি হয়ে তার ঘরে চলে যায়। আর পরের দিন সে তার মায়ের কথা মতো দোকানে যায়। কুয়ার পরি, আপনার এই লেহেঙ্গাটা আমার জীবনই বদলে দিয়েছে। যদি আপনি আমাকে জাদুর এই পুঁতির লেহেঙ্গা না দিতেন তাহলে আমি কখনোই ওই নরক থেকে বের হতে পারতাম না। আপনার এই জাদুর লেহেঙ্গার কারণে আজ আমি এই খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে পারছি। ধন্যবাদ কুয়ার পরি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাদুর লেহেঙ্গা, আজ আমার অনেকগুলো লেহেঙ্গা সেলাই করার অর্ডার আছে। তুমি দ্রুত ওই লেহেঙ্গাগুলো সেলাই করে দাও। অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা বানাবে, কেমন? ততক্ষণে আমি এই পৃথিবীটাকে একটু ঘুরে দেখে আসি। এই কথা বলে সীমা দোকান থেকে বের হয়ে যায়। সে একটা জঙ্গলের ভেতরে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকে। অপরদিকে ইতি ঘরের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। পৃথিবীর সবচেয়ে মুশকিল কাজ হচ্ছে ঘরের কাজ করা। এই সব ঘরের কাজ আমি করতে পারবো না। আমি এতদিন সীমার সাথে অনেক অবিচার করেছি। আমি আজকেই সীমার কাছে মাপ চাইবো। এইসব চিন্তা করে ইতি দোকানে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর সে যা দেখে তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। আরে, এটা কেমন জাদু? এখানে তো কেউ নেই, তবুও একা একা লেহেঙ্গাগুলো এভাবে সেলাই হচ্ছে কিভাবে? সীমা কি তাহলে সত্যিই জাদু জানে? আর এত সুন্দর সুন্দর লেহেঙ্গা এখানে কোথা থেকে আসলো? আপু, তুমি কখন দোকানে এসেছো? হ্যাঁ, তুই কখন এলি? আর দোকানে এইসব কি হচ্ছে? একা একা কিভাবে কাপড় সেলাই হচ্ছে? সত্যি করে বল, তুই কোনো জাদুটোনা শিখেছিস? আমি জাদুটোনা শিখিনি আপু, তবে একটা জাদুর লেহেঙ্গা পেয়েছি, তাও আবার তোমার জন্য। যদি ওই দিন তুমি আমাকে না বকতে তাহলে আমি জঙ্গলের কুয়ার কাছে যেতাম না, আর ওই কুয়ার কাছে না গেলে পরীর দেখাও পেতাম না। জঙ্গলের কুয়ার পরী আমাকে জাদুর একটা পুঁথির লেহেঙ্গা দিয়েছে, আর ওই লেহেঙ্গার কারণেই এই সব হচ্ছে। তুমি জানো, আজকে আমি প্রথমবার একদম মন থেকে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করেছি। প্রথমবার নিজের জীবনটাকে এত উপভোগ করেছি। সীমা, আমাকে মাফ করে দে বোন, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি ভুল করলেও সেই ভুলের দায় তোর উপর চাপিয়ে দিতাম, আর মা অকারণেই তোর উপর চিৎকার চেঁচামেচি করতো। কোনো ব্যাপার না আপু, আমার সাথে যা যা হয়েছে তা আমাকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে। আর এখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এখন তুমি আমার সাথে আসো,
আমি তোমাকে একজনের সাথে দেখা করাবো। এই দেখো, উনি হচ্ছে জাদুর কুয়ার জাদুর পরী। যে মন থেকে পবিত্র, জাদু কেবল তার কাছেই পবিত্র। হ্যাঁ ইতি, এখন তোমার মনের সকল অহংকার দূর হয়ে গিয়েছে, তাই এখন থেকে তুমিও এই জাদুর লেহেঙ্গা ব্যবহার করতে পারবে। আর হ্যাঁ, এর ব্যবহার অবশ্যই তোমাকে অপরের ভালোর জন্য করতে হবে। ধন্যবাদ পরী। এখন থেকে আমি আর কখনো আমার বোনের সাথে খারাপ ব্যবহার করব না। আর আমরা দুই বোন মিলে অনেক পরিশ্রম করব। এখন থেকে আমি সবার জীবনে আলোর প্রদীপ জ্বালানোর চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, এটাই তো হচ্ছে আসল জাদু, এটাই হচ্ছে মনের জাদু। এই কথা বলে পরী সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর থেকে ইতি আর কখনোই সীমার সাথে খারাপ ব্যবহার করে না। তারা দুই বোন মিলে দোকানের জন্য অনেক পরিশ্রম করে, আর আস্তে আস্তে তারা অনেক ধনী হয়ে যায়। ধনী হয়ে যাওয়ার পর তারা দুই বোন একত্রে গরিব লোকেদের সাহায্য করে তাদের জীবন পার করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।